সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আবার নিয়ে এলাম জীবন ও জীবিকা বিষয়ের যে পাঠটি আমরা পড়ছিলাম তার তৃতীয় পর্বে। তো আমরা পড়ছিলাম তৃতীয় অভিজ্ঞতা, বইয়ের তৃতীয় অভিজ্ঞতা, যেখানে শিরোনাম ছিল আগামীর স্বপ্ন। তো সেখান থেকে এই যে ভিডিওটা, এটা হচ্ছে পর্ব 3, আর এটাই হচ্ছে শেষ ভিডিও এই পর্বের জন্য, এই অধ্যায়ের জন্য। তো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বে, দেখবে, শুনবে, তাহলে আশা করি বার্ষিক পরীক্ষার জন্য তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তাহলে দেখো যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে আছে ভবিষ্যৎ প্রযুক্তি। তো ভবিষ্যতে যেসব প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সেগুলোই হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তি। এটা এমন প্রযুক্তিও হতে পারে যেটা এখনও তৈরি হয়নি। ভবিষ্যৎবিদ জিম ডেটর বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে যে কোনো কথা প্রথম উদ্ভট মনে হতে পারে। ধরো তুমি 20 বছর পর উড়ন্ত গাড়িতে করে স্কুলে যাবে। এক্ষেত্রে 20 বছর পরের উড়ন্ত গাড়ি হবে ভবিষ্যৎ প্রযুক্তি। টাইম মেশিন, উড়ন্ত শহর, মঙ্গল এক্সপ্রেস, এগুলো হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির উদাহরণ। তাহলে এখানে প্রসঙ্গতে আসে ভবিষ্যতের পেশা, যে ভবিষ্যৎ প্রযুক্তির মতো ভবিষ্যতে নতুন কিছু বিভিন্ন পেশারও উদ্ভব হতে পারে। মূলত ভবিষ্যৎ প্রযুক্তি থেকেই এসব পেশার সৃষ্টি হবে। মনে করো 2062 সালে মঙ্গল টু ঢাকা টু মঙ্গল বাস সার্ভিস চালু হবে। তো এই বাসের জন্য তুমি একজন সুপারভাইজার দেখতে পাবে, তিনি বাসের যাতায়াত মনিটর করবেন, আর এই বাসের সুপারভাইজারের পেশাই হলো ভবিষ্যতের পেশা। তো ভবিষ্যতের পেশার মধ্যে আছে পরিচ্ছন্নতা কর্মী রোবট। তো এ ধরনের রোবট পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হয়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমার এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী থাকেন, তারা পরিচ্ছন্নতার কাজ করেন। তবে ভবিষ্যতে এই পরিচ্ছন্নতা কর্মীদের বদলে রোবটের ব্যবহার দেখা যাবে। তো পরিচ্ছন্নতা কর্মী রোবট অল্প সময়ে এলাকা পরিষ্কার করে দিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট হচ্ছে এই ধরনের রোবট বা যন্ত্র যে যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে এবং এর মাধ্যমে রোবট বা যন্ত্রকে কোনো কিছু শেখানো হয়। ফলে একটা কাজ কিভাবে করতে হয় তা রোবট বুঝতে পারে। যেমন ধরো তোমার রোবট নাস্তা বানাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যই রোবটটি নাস্তা বানানো শিখতে পেরেছে। আবার ধরো ভবিষ্যতে শিক্ষা ড্রোন তোমাকে কিছু শিখতে সাহায্য করবে। তো এই ড্রোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নিজে বিষয়টি শিখতে পারবে, এরপর তোমাকে সে শিখাতে পারবে। এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রে বুদ্ধি প্রয়োগ করা যাবে। এখন আসো ত্রিমাত্রিক মডেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে ত্রিমাত্রিক মানে হলো 3টা মাত্রা, আর এই 3টা মাত্রা হলো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো এই 3টা মাত্রার মডেল বা কাঠামোকে ত্রিমাত্রিক মডেল বলে। ত্রিমাত্রিক মডেল বা বস্তু আমাদের চারপাশেই থাকে, যেমন বই, খাতা, ফুটবল, বালতি প্রভৃতি, যেগুলো আমাদের চারপাশে থাকে। তো তোমার ফুটবলের কথাই যদি তুমি ভাবো, যে বাস্তবে তোমার বলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। কিন্তু এই ফুটবলটা যখন কাগজে ছবি আকারে থাকবে তখন কিন্তু সেটা ত্রিমাত্রিক বস্তু হবে না, তখন সেটা হবে দ্বিমাত্রিক, কারণ এটার শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে কিন্তু এটার উচ্চতা থাকবে না। তো ভয়েস রিকগনিশন টেকনোলজি। তো ভয়েস রিকগনিশন টেকনোলজি এটা হলো যে কণ্ঠস্বর চেনার ক্ষমতা। আর এ প্রযুক্তির মাধ্যমে যন্ত্র মানুষের নির্দেশ গ্রহণ করতে পারে, আবার সে নির্দেশ অনুযায়ী ব্যাখ্যাও দিতে পারে। এ প্রযুক্তির কারণে ফোন তার ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনতে পারে, তাই ব্যবহারকারী ফোনকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিতে পারে। যেমন তুমি মোবাইল ফোনকে আবহাওয়ার কথা জিজ্ঞেস করতে পারো, মোবাইল ফোন তোমার কণ্ঠস্বর শুনে তোমাকে আবহাওয়ার খবর বলবে।
তো এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু নিজে বাসায় প্র্যাকটিস করবে এবং নিজে নিজে একটু ভেবে দেখবে যে এগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো তুমি যদি কোনো টপিকে যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টস করবে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, তাহলে আমি এই টপিকগুলো সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দিব, আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তো আসো বায়োমেট্রিক্স সম্পর্কে একটু আলোচনা করি। তো বায়োমেট্রিক্স প্রযুক্তির মাধ্যমে যন্ত্র মানুষকে চিহ্নিত করতে পারে। এই প্রযুক্তি তার প্রোগ্রামের তথ্য থেকে আসল ব্যক্তিকে চিনতে পারে। এক্ষেত্রে এটা মানুষের আঙ্গুলের ছাপ, চেহারা, চোখ প্রভৃতি স্ক্যান করে রাখে। তো যেমন আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, সেই স্মার্টফোন চেহারা দেখে তার ব্যবহারকারীকে চিহ্নিত করে, তারপর এইভাবে যদি চেহারার মাধ্যমে যদি ফেস লক দেওয়া হয় তাহলে সেই ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ আর এটা লক খুলতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না। এটা সিকিউরিটির জন্য খুবই কাজে দেয়। এছাড়া আঙ্গুলের ছাপ, এছাড়া হচ্ছে চেহারা, এগুলোর মাধ্যমেও মোবাইলটা কিন্তু সেই ব্যবহারকারী মানুষকে চিহ্নিত করতে পারে। তো এই বায়োমেট্রিক্স মানুষের শরীরের বিভিন্ন যে অংশকে চিহ্নিত করে, তার মধ্যে তিনটা হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম। এক হচ্ছে চেহারা, 2 নম্বর হচ্ছে চোখ, আর 3 নম্বর হচ্ছে আঙ্গুলের ছাপ। তো এখন আসো আমরা আলোচনা করি চালকবিহীন গাড়ি। তো সহজ ভাষায় চালক ছাড়া যে গাড়ি চলে তাই হচ্ছে চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ি একটা ভবিষ্যৎ প্রযুক্তি। এই গাড়ি নিজে নিজেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এর ফলে রাস্তায় দুর্ঘটনা কমে আসবে, তাই মানুষ বেশি দিন বাঁচবে, অর্থাৎ দুর্ঘটনায় পতিত হবে না। আর এর মাধ্যমে ট্রাফিক জ্যাম কম থাকবে, আর এর ফলে মানুষের সময়ও বাড়বে, আর অনেক দুর্গম জায়গাতেও এই গাড়ি যেতে পারবে। আর অতি গরম বা অতি ঠান্ডায় বা অক্সিজেন কম থাকে বা অক্সিজেন নেই এমন জায়গাতেও এই চালকবিহীন গাড়ি সহজে যেতে পারবে। তবে ভাবনার বিষয় হলো যে এই গাড়ি যদি চালু হয় তাহলে অনেক চালকদের কিন্তু চাকরি হারাতে হবে। তো এই চালকবিহীন গাড়ির যে প্রভাব, সে তার ইতিবাচক প্রভাব হচ্ছে যেটা আলোচনা করলাম, যে রাস্তায় দুর্ঘটনা হ্রাস পাবে, ট্রাফিক জ্যাম কম থাকবে, মানুষের সময় বাঁচবে। হ্যাঁ, তারপর তারা এই যে সময় বাঁচানোর সময় থেকে তারা আরও অতিরিক্ত এক্সট্রা কাজ করতে পারবে। তারপর এই চালকবিহীন গাড়ি থেকে চালু হবে নতুন কিছু পেশা, যেমন এখানে কিভাবে শব্দ দূষণ কমবে, কিভাবে খরচ কমবে, কিভাবে জ্বালানি সাশ্রয় হবে, এগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হবে এই চালকবিহীন গাড়ির জন্য। এর ফলে বেকারত্ব কমবে এবং নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। আবার এর মধ্যে একটা অসুবিধার দিকও আছে, যে অনেক চালক তারা চাকরি হারাবে, এতে করে আবার বেকারত্ব বাড়বে। এখন আসো ভবিষ্যতের একটা মহাকাশযান, যেটা আমরা নাম দিতে পারি মঙ্গল এক্সপ্রেস। তো পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও হয়তো একদিন মানুষ থাকবে। তো তুমি মনে করো যে 2062 সালে তখন তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবে, তো সেই স্কুলটা পৃথিবীতে হবে না, মঙ্গল গ্রহে হবে। তাহলে সেক্ষেত্রে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ব্যবহার করা হবে একটি বিশেষ মহাকাশযান। তো এর মাধ্যমে মানুষ নিয়মিত পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাতায়াত করতে পারবে। মঙ্গল গ্রহে মানুষের বসতি শুরু হলে এই যানটার ব্যবহারও অনেক বেশি দেখা যাবে। তো ভবিষ্যৎ চক্র হলো যে ভবিষ্যতের একটি চক্রাকার চিত্র। এটি নির্দিষ্ট কোনো বিষয় বা প্রযুক্তিকে তুলে ধরে, সেই সাথে সেই প্রযুক্তি বা বিষয়ের ভবিষ্যৎ প্রভাবকেও দেখায়। তো প্রথমে নির্বাচিত প্রযুক্তির চারপাশে প্রযুক্তির প্রাথমিক স্তরের প্রভাবগুলো দেখানো হয়। প্রথম স্তরের প্রভাব থেকে দ্বিতীয় স্তরের প্রভাবগুলো যেগুলো আছে সেগুলো খুঁজে বের করে দেখানো হয়। এভাবে তৃতীয়, এরপর চতুর্থ স্তরের প্রভাবও ভবিষ্যতে চক্রাকারে দেখানো যায়। যেমন ক্লাসে শিক্ষক একটি বায়োমেট্রিক্সের ভবিষ্যৎ চক্র দেখালেন।
এতে বায়োমেট্রিক্সের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা জানবে। উদাহরণস্বরূপ, বায়োমেট্রিক্সের ফলে নিরাপত্তা অবশ্যই নিশ্চিত হবে, ফলে চুরি, ডাকাতি ও প্রতারণা হ্রাস পাবে। এর ফলে ব্যক্তি গোপনীয়তা নষ্ট হতে পারে, ফলে স্পর্শকাতরতায় জেনেটিক তথ্যের অপব্যবহার হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 3 নম্বর অভিজ্ঞতা, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রথম, সেটা। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে এই যে আগামীর স্বপ্ন, এই স্বপ্ন বিষয়টা মানে আগামীতে আমাদের বাংলাদেশ, আমাদের পৃথিবী, আমাদের সমাজ এটা কোন জায়গায় যেতে পারে এইটা নিয়ে চিন্তা করা। তো আমরা এরকমভাবে চিন্তা করি, আর মানুষ যেটা চিন্তা করে, যেটা স্বপ্ন দেখতে পারে, এটা অবশ্যই কখনো না কখনো এটা বাস্তবে রূপান্তর হতে পারে। তো আজকে এ পর্যন্তই। তোমরা যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।